বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো সবাই? আজকে আমরা হুমায়ুন আহমেদের নিয়তি গল্পটা পড়ব, ঠিক আছে? হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত কথা সাহিত্যিক, যেটা না বললেই নয়। ওনার পরিচিতিটা আগে এই জন্য বলতে হবে একটু। উনি বাংলাদেশের যত লেখকরা আছেন বা যে সাহিত্যিকরা আছেন বর্তমান সময়ে বা তারও কিছু আগে থেকে আমরা যদি দেখি যে হুমায়ুন আহমেদের সঙ্গে আসলে অন্য কারো কোনো তুলনা করার মতো আমি কাউকে পাই না এই মুহূর্তে। ওনার সৃষ্টি এবং ওনার কি বলবো, যত উনি শুধু যে সাহিত্য রচনা করেছেন তা নয়, উনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, উনি আরো অনেক কিছু করেছেন এবং সেই জন্য ওনাকে বহু পুরস্কারে ভূষিত করা হয়েছে। উনি 21 পুরস্কার পেয়েছেন, এছাড়াও আরো অনেক পুরস্কার পেয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, উনি অনেক অল্প সময় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ওনার জন্ম হয়েছিল 1948 সালের 13 নভেম্বরে নেত্রকোনায়। ওনার রচনা বলতে আমরা এখানে ওনার যে সৃষ্টি, ওনার যে গল্প, ওনার যে সাহিত্য সবকিছু মিলিয়ে 200-এর উপরে। আর উনি মৃত্যুবরণ করেছেন 19 জুলাই 2012, ঠিক আছে? এবার আমরা গল্পে আসি। এই গল্পটা আসলে একটা গল্প নয়, এটা লেখকের ছেলেবেলার একটা স্মৃতি। লেখকের ছেলেবেলার একটা ঘটনা লেখকের মনে খুব গভীরভাবে নাড়া দিয়েছিল, যেটা উনি অনেক বড় হওয়ার পরও ভুলতে পারেন নাই। সেটাকে উনি গল্পের মতো করে তোমাদের জন্য নিয়ে এসছেন। উনি ওনার বাবার চাকরির সূত্রে একটা জমিদার বাড়িতে থাকতে গিয়েছিলেন। যেই জমিদার ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে ভারতে চলে গিয়েছিল। পাকিস্তান সরকার সেই বাড়িটাকে সরকারি কর্মচারীদের আবাসস্থল হিসেবে ব্যবহার করতেন। সেখানেই এর আশেপাশে ছিল একদম জঙ্গল, সেখানে নানা ধরনের রাত্রেবেলা শব্দ শোনা যেত। এখানে গল্পটা আসলে আমরা ভীষণভাবে পড়লে তোমরা সম্পূর্ণটা শুনতে পেতে। তারপর আবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশগুলো একটু বলছি। ওই মহারাজার বাড়িতে এমন কিছু ছিল যেটা আসলে এই সময় আমরা বর্তমান সময় চিন্তা করতে পারি, যেমন জেনারেটর, ইলেকট্রিক ব্যবস্থা ছিল সেখানে। তারপরে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ছাপাখানা ছিল, চিঠি ছাপানোর জন্য। এগুলি লেখকের বাবাকে এবং লেখককে খুব রোমাঞ্চিত করতেন। লেখকের বাবা অনেকবার বলেছেন যে ওনার রুচি অত্যন্ত, ওই জমিদারের রুচি অত্যন্ত ভালো ছিল এবং উনি যে সেই সময় এই ব্যবস্থাগুলি করেছিলেন সেগুলি দেখে লেখকের বাবা খুব মুগ্ধ হতেন। এবং একটা লাইব্রেরিও ছিল। ঠিক আচ্ছা, ঠিক ওখানে যেহেতু সরকারি কর্মচারী থাকতেন, আশেপাশে জঙ্গল ছিল, লেখকের বাবার কাছেও বন্দুক ছিল। লেখকরা প্রায় সেখানে জমিদার বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরতে যেতেন। আর সেই আসলে এই নিয়তি গল্পের যেটা মূল চরিত্র বা যাকে নিয়ে মূল কেন্দ্র করে লেখক এই গল্পটা লিখছেন বা বলছেন, সেখানে এটা একটা কুকুর। আসলে কুকুরটার নাম ছিল বেঙ্গল টাইগার। সেই জমিদারের অনেকগুলি কুকুর ছিল। জমিদার যখন ভারতে চলে যান তখন সবগুলি কুকুর চলে গিয়েছে, কিন্তু এই কুকুরটা এখন নিতে পারেননি। এই কুকুরটা এই রাজবাড়ির মায় আঁকড়ে ধরে পড়েছিল, তাকে এখান থেকে নেওয়া সম্ভব হয়নি। সেই কুকুরটার সঙ্গে লেখকদের একটা হৃদ্যতা তৈরি হয়েছিল সেখানে থাকতে থাকতে। এবং ওরা যখন জঙ্গলে বেড়াতে যেত অথবা শীতের সকালে চাতালে বসে রোদ পোহাতো, এখানে চাতাল শব্দের অর্থ দেওয়া আছে, দেখো উঠান, তখন এই কুকুরটা ওদের সঙ্গে সঙ্গে থাকতো। সেই সময় একদিন একটা ঘটনা ঘটে যেটা লেখকের মনকে খুব নাড়া দিয়ে যায়। লেখকরা ভাই বোনরা মিলে সেখানে রোদ পোহাচ্ছিলেন। ওদের একদম ছোট ভাই, যার নাম লেখক এখানে দিয়েছেন শাহিন, ওনার আরো 2 ভাইয়ের নাম দিয়েছেন শেফু এবং ইকবাল। ওরা সবার মাঝখানে মা বসিয়ে দিয়ে যায় এবং তাকে দেখতে বলে। এখানে আরেকটা কথা বলতে হয়, সে সময়ে ম্যালেরিয়া, এখন যখন আমরা যেমন তোমার ডেঙ্গু, চিকনগুনিয়া এরকম অনেক ধরনের রোগ দেখি না, সে সময়ে ম্যালেরিয়া ছিল অত্যন্ত মারাত্মক একটা রোগ, যেটা মশার কামড়ে হতো। যেহেতু সেটা জঙ্গলে এলাকা, সে কারণে সেখানে মশার কামড়ে লেখকদের সবার জ্বর হয়েছিল এবং একটা নির্দিষ্ট সময় সেই জ্বরটা আসতো। এটা লেখকের কাছে খুব মজা লাগতো। লেখক বলতেন যে ম্যালেরিয়া ওষুধটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে, কারণ শীত শীত লাগে এবং আমরা কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতে পারি এবং একটা নির্দিষ্ট সময় প্রতিদিন সেই জ্বরটা আসে। সেই জন্য লেখকের খুব পছন্দ হয়েছিল সেই জ্বরটা। আচ্ছা, এরকম একদিন জ্বর গায়ে লেখক কম্বল গায়ে মন্দিরের চাতালে বসে আছেন
এবং তার ছোট ভাইকে দেখার জন্য তার মা তার কাছে রেখে যান। একটু পরে মা চলে যাওয়ার পরে হঠাৎ লেখক পেছন থেকে একটা শব্দ শুনতে পান এবং যেটা দেখার জন্য ওনারা কেউই প্রস্তুত ছিলেন না। দেখতে পান যে মন্দিরের বন্ধ দরজা ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ, মানে বিষাক্ত সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখে, আবার মাটি ছুঁয়ে আসে, আবার ফনা তুলে। আমরা 3 ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়লো সাপটির উপর। ঘটনা এত দ্রুত ঘটলো যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে। একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলছে। কেবল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়। কিছুই হয়নি, নিজের স্বাভাবিক কর্মকাণ্ডে সে শেষ করলো। সাপ কুকুরটিকে কামড়ার সুযোগ পেয়েছিল কিনা জানি না, সম্ভবত কামড়ায়নি, কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। আমরা গল্পের মূল অংশটা আমি এখানে একটু পড়লাম তোমাদের, যেটা নিয়ে লেখক এই গল্পের নাম নিয়তি দিয়েছেন, এবং যে ঘটনাটার কারণে লেখক তার ছোটবেলার এই ঘটনাটাকে তার মনের মধ্যে ঠাঁই করে নিয়েছিল, যেটা উনি ভুলতে পারেননি। সেটা হচ্ছে এই কুকুরটা তার ছোটবেলার জীবন বাঁচানো, এবং পরবর্তীতে যখন সাপটিকে মেরে ফেলার পরে ওনারা বুঝতে পারছিলেন না যে আসলে সাপটা কুকুরকে কামড়াতে পেরেছিল কিনা, কিন্তু দেখা গেল যে কুকুরটা তার জায়গায় স্বাভাবিক গিয়ে বসলো, কিন্তু এর পরবর্তী সময় থেকে দেখা গেল যে কুকুরটা কোনো নড়াচড়া করতে পারছে না। দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়লো এবং দগদগে ঘা দেখা দিল। এ থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়। আরো 2 দিন কাটলো, কুকুরটির চোখের সামনে পচে গলে যাচ্ছে। তার কাতরানি সহ্য করা মুশকিল, গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। বাবা মাকে ডেকে বললো, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের চোখের সামনে পরপর গুলি করে কুকুরটিকে মারলেন। এবার আমরা গল্পের মূল অংশে আসলাম, যেটা লেখকের জন্য খুব কষ্টের ছিল, যে ঘটনা বা যে দৃশ্য যেটা লেখক আজও ভুলতে পারেননি। উনি পরবর্তী সময়ে যেটা ওনার মনকে নাড়া দিয়েছিল সে সময়, এবং পরবর্তী সময়ে ওনার সেই ছোটবেলার গল্পের মধ্যে এই গল্পটা তোমাদের কাহিনীটা তুলে এনেছেন। সেটা হচ্ছে সেই সময় লেখক অনেক ছোট ছিলেন, ওনার চিন্তা ভাবনা সঙ্গে বর্তমানের যে একজন পূর্ণবয়স্ক মানুষের চিন্তা ভাবনা সেটার অনেক তফাৎ ছিল। সে সময় কুকুরটার সেই কষ্ট ছিল, তার কাছে মনে হয়েছিল যে কুকুরটাকে যে বাবা গুলি করে মেরে ফেললো সেটাই হচ্ছে অনেক কষ্টের। যে কুকুরটা তার ভাইয়ের জীবন বাঁচালো, সেই কুকুরটাকে বাবা গুলি করে মেরে ফেললো, সে সেটা কিছুতেই মেনে নিতে পারছিল না। বাবাকে এখানে তার একটা নিষ্ঠুর চরিত্র মনে হয়েছিল। আর তার বাবার দৃষ্টিভঙ্গি থেকে উনি ফিল করছিলেন যে কুকুরটা তার সন্তানের জীবন বাঁচিয়েছে, সেই কুকুরটা এত কষ্ট, এত অসহ্য যন্ত্রণা সহ্য করছে, যেটা উনি চোখে দেখতে পারছিলেন না। সেই কারণে উনি সেই কুকুরটাকে গুলি করে তার কষ্ট থেকে তাকে রেহাই দেওয়ার জন্য বা বাঁচানোর জন্য, তার এই যে মাংসের পচে পড়া, তার গায়ের দুর্গন্ধ, তার এই যে অসহ্য যন্ত্রণা থেকে তাকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য উনি এই কাজটা করেছেন। এখানে লেখকের সেই সময়ের বয়সের সঙ্গে তার যে চিন্তা ভাবনা এবং তার বাবার বয়স, পরবর্তী বয়সে যখন লেখক সেটা বুঝতে পারেন, তখন তার এই গল্পের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাই। এবং লেখকের বাবা তখন বলেছিলেন যে আমার ছেলের জীবন রক্ষা করছে, তাকে আমি গুলি করে মারলাম, একেই বলে নিয়তি। আর এই কথা থেকে লেখক এই গল্পের নাম দিয়েছেন। এই কুকুরটার নিয়তিকে উনি গল্পের নামের মধ্যে এনেছেন নিয়তি। কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষের একজন বলে মনে হলো। নিজেকে কিছুতেই বুঝাতে পারছিলাম না, এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন। রাগে দুঃখে অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। দুজন চুপচাপ বসে আছি। চারদিকে ঘন অন্ধকার, তক্ষক ডাকছে। বাড়ির তক্ষক শব্দের অর্থটা আমি তোমাদের জন্য এখানে দিয়েছি। এটা তক্ষক হচ্ছে এক ধরনের অত্যন্ত বিষধর সরীসৃপ। বাড়ির চারপাশে আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছু তার মনে ছিল, মনের ভাব প্রকাশ করতে পারলেন না। এক সময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলেছেন। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছে। আচ্ছা, এই হলো আমি গল্পের মূল বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা আসি, দেখো কয়েকটা শব্দার্থ আছে যেগুলি আসলে শব্দার্থ বুঝলে যে কোনো গল্প এবং কবিতা বুঝতে সহজ হয়। আমরা শব্দার্থগুলো সেই জন্য পড়বো এবং মনে রাখবো। আর বিশেষ করে আমাদের অবজেক্টিভ প্রশ্নের মধ্যে দেখা যায় প্রায় শব্দার্থ অবজেক্টিভ আকারে আসে। এখানে অদ্ভুত শব্দের অর্থ চমৎকার। মহানন্দ, মহানন্দ মানে গভীর আনন্দ। চাতাল হচ্ছে উঠান, যেখানে ওনারা প্রতিদিন রোদ পোহাতেন, যে ঘটনাটা যেখানে ঘটেছিল। আর তক্ষক
এক ধরনের অত্যন্ত বিরুদ্ধ সরীসৃপ। এই শব্দার্থগুলি তোমরা পড়বে। এখন আমি তোমাদের ভালো করে গল্পের মূল বিষয়টা বোঝার জন্য এখানে পাঠ পরিচিতি অংশটা, আমাদের বর্তমান যে সৃজনশীল প্রশ্নের যে সিস্টেম, এটা আমি ক্লাসে সবসময় বলে থাকি, গদ্য পদ্য দুটোর ক্ষেত্রেই তোমরা পাঠ পরিচিতিটা জানা এবং মুখস্থ পড়া অনেক জরুরি। কারণ সৃজনশীল প্রশ্নে আমরা ক নাম্বারটা শুধু আমরা মুখস্থ করে দিতে পারি, শব্দার্থ অথবা যে কোনো একটা 1 নাম্বার প্রশ্নের উত্তর। এরপরের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো, এগুলো যখন একটু লেন্দি করে লিখতে হয় 4 নাম্বার 5 নাম্বারের জন্য, তখন কিন্তু আমাদেরকে পাঠ পরিচিতিটা অবশ্যই জানতে হবে। এটা গদ্য এবং পদ্য দুটোর ক্ষেত্রেই। কারণ কোন টিচার কিভাবে প্রশ্ন করবেন, কোন অংশ থেকে করবেন সেটা আমরা জানি না, কি ধরনের প্রশ্ন করবেন সেটাও জানি না। আর পাঠ পরিচিতিটা যখন জানা থাকবে তখন আমরা উত্তর দেওয়াটা ইজি হয়ে যাবে। সেই জন্য আমরা সবাই প্রত্যেকে, যে কোন, আমি ক্লাসে এটা বলে থাকি, গদ্য পড়ি আর পদ্য পড়ি, পাঠ পরিচিতিটা আমরা পড়ে ফেলবো ভালো করে এবং সেটা মনে রাখার চেষ্টা করবো। এই জন্য আপাতত আমাদের জন্য পাঠ পরিচিতি একটু পড়ে দিচ্ছি। সবাই দেখো, বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে নিয়তি নামক গল্পটি সংকলিত হয়েছে। লেখকের ছোটবেলায় বাবার চাকরি সূত্রে জগদলে, যেই জায়গাটায় ওনারা থাকতেন সেই জায়গাটার নাম ছিল জগদল, একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহী করে এখানে বর্ণনা করেছেন। জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে রক্ষা করে। সাপটিকে মেরে ফেললো কুকুরটি সাপের কামড় খায়। সাপের কামড়ের বিষক্রিয়ার আক্রান্ত কুকুরটির পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে বেদনার সঞ্চার করে। নিয়তি গল্পটি মূলত প্রাণীর প্রতি সংবেদনশীল ও সহানুভূতি প্রবণ হওয়ার শিক্ষা দেয়। কেননা প্রকৃতির এই বিশাল জগতে মানুষ, বৃক্ষ ও প্রাণী সবাই পরস্পর নির্ভরশীল। মূল কথাটা এখানে আছে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এখানে এবার আমরা একটু আসি, যেমন একটা গল্পের আমরা শুধু সৃজনশীল প্রশ্নের জন্য প্রস্তুতি নিব না, গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অবজেক্টিভ অংশটাও ভালো করে বুঝতে পারি, পড়তে পারি এবং সেটা সঠিক উত্তরগুলো দিতে পারি। এখানে আপা অনেকগুলি অংশ একটু তোমাদের জন্য ভালো করে বলার জন্য দাগ দিয়ে রেখেছি। যেমন ধরো, যেগুলি এখানে আপা উল্লেখ করে নেই, যে হুমায়ুন আহমেদ 1965 সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। 1967 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1972 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞানের একটা বিষয়ে পড়াশোনা করে উনি বাংলা সাহিত্যের এত বড় লেখক হয়েছেন, সেটা কিন্তু একটা চমকপ্রদ এবং একটা জানার বিষয় তোমাদের জন্য, যে উনি কিন্তু রসায়নে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং পরবর্তী সময়ে এই রসায়ন বিষয়ের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন বা শিক্ষকতা শুরু করেন। কিন্তু সাহিত্য চর্চার জন্য উনি অধ্যাপনার কাজ কিছুদিন পরে ছেড়ে দিয়ে সাহিত্যে মনোনিবেশ করেন। তিনি কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসাবে বিপুল খ্যাতি অর্জন করেছেন। তিনি প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস নন্দিত নরকে, নীল অপরাজিতা, প্রিয়তম মেশু, জয় জয়ন্তী, অয়ময়, এলেবেলে ইত্যাদি। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা ইত্যাদি। তাহলে দেখো একজন মানুষের কি অসাধারণ প্রতিভা। উনি গ্রন্থ রচনা করেছেন, এর মধ্যে উপন্যাস, গল্প সবই আছে, নাটক সবই আছে এবং পরবর্তী সময়ে উনি চলচ্চিত্র নির্মাণ করেন, যে চলচ্চিত্রগুলি অত্যন্ত উল্লেখযোগ্য আমাদের বাংলা চলচ্চিত্রে এবং অনেক পুরস্কার পেয়েছেন তিনি এই চলচ্চিত্রগুলোর জন্য এবং তার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন, এর মধ্যে 21 পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। কিন্তু আমরা যেটা তোমাদের বই উল্লেখ নেই, তারপর আপা একটু বলতে চাই তোমাদের সঙ্গে, উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আপার খুব পছন্দের একজন লেখক ছিলেন উনি। ওনার বহু বই আপা পড়েছি, আপার কলেজ জীবনে, আপার বই পড়ার যখন অবসর ছিল, সময় ছিল বা খুব শখ ছিল, সে সময় হুমায়ুন আহমেদের বহু বই আপা পড়েছি। সেজন্য উনি আপার কাছে একজন শ্রদ্ধেয় এবং সম্মানিত লেখক হিসাবে এখনো আপার কাছে অনেক প্রিয় একজন লেখক। আমরা খুব কম সময় ওনাকে পেয়েছি। উনি যদি বেঁচে থাকতেন হয়তো আরো অনেক কিছু আমাদের জন্য রচনা করতেন। উনি 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে আমরা সৃজনশীল প্রশ্নের জন্য শুধু
গল্পটা পড়বো তা নয়, আমরা অবজেক্টিভের জন্য পড়বো, সে কারণে পুরো গল্পটার বিশেষ অংশগুলি আমাদের পড়া একটু প্রয়োজন। যেমন আপা দেখো এখানে ওই মহারাজার বাড়িতে ছাপাখানা ছিল, তারপরে দোতলা ঘরটা তালাবদ্ধ ছিল, সেখানে জেনারেটর ছিল, এগুলি কিন্তু আপা আন্ডারলাইন করে রেখেছি, ক্লাস হলে তোমাদের সময় নিয়ে দেখাতে পারতাম, তারপরে বলছি তোমরা দেখবে বইতে। এবং লেখকের বাবা সেই কারণে খুব প্রশংসা করতেন সবসময় এই জমিদারের, যে উনি খুব রুচিশীল একজন জমিদার ছিলেন। তারপরে লেখকের বাবার একটা বন্দুক ছিল যেটা কাঁধে নিয়ে ওনারা প্রতিদিন বিকালবেলায় বেড়াতে যেতেন জঙ্গলে, এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে ঘুরতেন। জঙ্গল থেকে অনেক রকমের শব্দ আসতো। আর যেটা আমি বলছিলাম, এখন যখন আমরা মশার কামড়ে তোমার ডেঙ্গু, তারপরে তোমার ইয়েতে চিকুনগুনিয়া এগুলোতে আক্রান্ত হই, এই যুগে ঠিক সেই সময় ছিল ম্যালেরিয়া, যেটা এখন খুব সাধারণ একটা রোগ, কারণ এখন ওষুধ বের হয়ে গিয়েছে। তখন ম্যালেরিয়ার তেমন কোনো চিকিৎসা বের হয় নাই, কুইনাইন নামক একটা ওষুধ খাওয়ানো হতো। হ্যাঁ, এই ম্যালেরিয়াতে লেখকরা সবাই আক্রান্ত হয়েছিলেন, এবং পরবর্তী সময়ে, এবং সেই সময় ম্যালেরিয়া ছিল নিত্যনৈমিত্তিক মানুষ মৃত্যুর একটা কারণ, অনেক মানুষ এই ম্যালেরিয়ায় মারা যেত। আর লেখকের কাছে, লেখক যেহেতু কি বলবো, একজন আমরা সাধারণ মানুষ যেটার মধ্যে কোনো আনন্দ, কোনো মজা অথবা কোনো বিশেষত্ব খুঁজে পাই না, একজন লেখক, একজন সাহিত্যিক, একজন উপন্যাসিক, একজন সৃষ্টিশীল মানুষ সেটার মধ্যে অনেক কিছু খুঁজে পায়। ঠিক যেমন ধরো এই রোগটাই লেখক বলতেছিল, সেটা আমার কাছে খুব মজা লাগতো, কারণ এই রোগটার কিছু একটা বৈশিষ্ট্য ছিল, যেটা নির্দিষ্ট সময় প্রতিদিন জ্বর আসতো, এবং জ্বর আসার পরে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকা যেত, এবং মা যে যত্ন আত্মি করতেন সেটাও ওনার ভালো লাগতো, এবং যে চাতালের মধ্যে বসে রোদ পোহাতেন কম্বল মুড়ি দিয়ে। এই জন্য লেখক বলছিলেন যে এই ম্যালেরিয়ার ওষুধটা আমার বেশ পছন্দ ছিল। হ্যাঁ, তারপরে সব পালা করে সব ভাই বোনদের ওনাদের এই জ্বর হলো, এবং পরবর্তী সময়ে এগুলো বলার পরে যে অংশটা আসে সেটা হচ্ছে এই কুকুরটার কথা, যেখান থেকে শুরু হয়। তোমরা মনে রাখবে এই কুকুরটার নাম ছিল বেঙ্গল টাইগার। এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হতে পারে, একটা প্রশ্ন হতে পারে তোমাদের জন্য। হ্যাঁ, আর এই কুকুরটা মহারাজার অনেকগুলো কুকুরের সঙ্গে চলে যায়নি, মহারাজার সঙ্গে সে এই বাড়ির মায়া ছেড়ে যেতে পারেনি, এবং রাজবাড়িতে সে থেকে গিয়েছে। লেখক একটা কথা বলেছেন এখানে কুকুরটার সম্পর্কে, দেখো, মা তাকে দুবেলা খাবার দেন, মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিতে হয়। শুধু তাই নয়, খাবার দেওয়ার পর তাকে মুখ দিয়ে বলতে হয় খাও। খানদানি কুকুর, আদব কাদা খুব ভালো, তবে বয়সের বারে সে কাবু। সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে, হাই তুলে ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের জাতালে বসে আছি। আচ্ছা, এই জায়গাটা আমি তোমাদের আগে বলেছি, সেদিনের ঘটনাটা, যেদিন এই কুকুরটা সাপটাকে মারলো এবং লেখকের ছোট ভাইকে বাঁচালো, এবং পরবর্তী সময়ে কুকুরটা আক্রান্ত হয়ে তার যে পরিণতি হলো, সেটাই হচ্ছে এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। আর সেই জন্যই লেখক এই গল্পের নাম দিয়েছেন নিয়তি। তার বাবা যে বলেছিলেন যে কি নিয়তি, যে ছেলে যে আমার বাচ্চাকে বাঁচালো তাকে আমি গুলি করে মারলাম। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই বাসা ভালো করে পড়াশোনা করবে, বাসা থেকে বের হবে না। দেখতেই পাচ্ছ যে আমাদের দেশ না শুধু, সারা পৃথিবীর অবস্থাই খুব খারাপ। সবাই সামাজিক সুরক্ষা বজায় রেখে চলবে, অপ্রয়োজনে যতটা পারা যায় কম বাসা থেকে বের হবে, এবং হাতে স্যানিটাইজার লাগাবে, হাত বাইরে থেকে এসে গোসল করবে, হাত ধুবে, তারপরে মুখে মাস্ক ছাড়া অবশ্যই বের হবে না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।